ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। জগদীশচন্দ্র বসু 1858 সালে জন্মগ্রহণ করেন এবং 1937 সালে মারা যান। বিজ্ঞান সাধক, পদার্থবিদ, জীববিজ্ঞানী এই লেখকের জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত বিক্রমপুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ জগদীশচন্দ্র বিশিষ্ট সাহিত্যানুরাগী ছিলেন। তিনি 1323 সাল থেকে 1325 সাল বঙ্গাব্দ পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তার রচিত বাংলা রচনাগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়ে 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাংলায় লেখা তার চিঠিপত্র পত্রাবলী নামে 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। একের এক প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর, জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম হল অব্যক্ত। একের দুই প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন? উত্তর, জগদীশচন্দ্র বসু উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। 2-এর 1 প্রশ্নে কি বলেছে, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? উত্তর, লেখক যেদিন থেকে গাছেদেরকে ভালোবাসতে শিখেছেন, সেদিন থেকেই গাছেদের অনেক কথা বুঝতে পারেন। 2-এর 2 প্রশ্নে কি বলেছে, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তর, যেসব সদ্গুণ মানুষের মধ্যে আছে, সেই সবের মধ্যে কিছু কিছু গাছেদেরও দেখা যায়। 2-এর 3 প্রশ্নে কি বলেছে, জীবিতের লক্ষণ কি তা লেখকের অনুসরণে উল্লেখ করো। উত্তর, জীবিতের লক্ষণ হল, যা জীবিত তা ক্রমশ বাড়তে থাকে এবং যার গতি আছে, অর্থাৎ জীবিতের লক্ষণ হল বৃদ্ধি ও গতি। 2-এর 4 প্রশ্নে কি বলেছে, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর, জগদীশচন্দ্র বসুর মতে বীজের উপরে থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। 2-এর 5 প্রশ্নে কি বলেছে, অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন? উত্তর, অঙ্কুর বের হবার জন্য প্রয়োজন উপযুক্ত উত্তাপ, জল ও মাটি। 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1 প্রশ্নে কি বলেছে, আগে এসব কিছুই জানিতাম না, কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? উত্তর, লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে জানান যেদিন থেকে গাছ, পাখি ও কীটপতঙ্গদের ভালোবাসতে শিখেছেন, সেদিন থেকেই তিনি গাছেদের অনেক কথাই বুঝতে পারেন, আগে যেটা পারতেন না। তিনি বুঝেছিলেন, গাছেরা কথা না বললেও এদেরও একটা জীবন আছে, আমাদের মতো আহার করে এবং দিন দিন বেড়ে ওঠে, এসব কিছুই আগে জানতেন না। 3-এর 2 প্রশ্নে কি বলেছে, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের কথা বলা হয়েছে? তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়? উত্তর, লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে আলোচ্য অংশে উদ্ভিদের কথা বলেছেন। আমাদের জীবনের মতো এদের মধ্যেও অভাব, দুঃখ ও কষ্ট দেখা যায়। কষ্টে পড়ে এরাও আমাদের মতো কেউ কেউ চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ লক্ষ্য করা যায়, তেমনি এদের মধ্যেও সেই সমস্ত কিছু কিছু সদ্গুণের প্রকাশ লক্ষ্য করা যায়। এরাও একে অন্যকে সাহায্য করে এবং এদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে দেখা যায়। 3-এর 3 প্রশ্নে কি বলেছে, গাছের জীবন মানুষের ছায়ামাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। উত্তর, লেখক জগদীশচন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের গভীর সাদৃশ্য তুলে ধরেছেন। তিনি লক্ষ্য করেন যে গাছও মানুষের মতোই জীবন্ত, তাদেরও অভাব, কষ্ট ও প্রতিক্রিয়া আছে।
প্রতিকূল অবস্থায় তারা বিভিন্নভাবে নিজেদের রক্ষা করার চেষ্টা করে, যা মানুষের আচরণের সঙ্গে তুলনীয়। এছাড়া গাছের মধ্যেও পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের লক্ষণ দেখা যায়। অনেক ক্ষেত্রে তারা একে অপরকে সাহায্য করে এবং পরিবেশের সঙ্গে মিলিয়ে বাঁচে। মানুষের মতো গাছের মধ্যেও ত্যাগের গুণ লক্ষ্য করা যায়, যেমন কোনো গাছ নিজের শক্তি ব্যয় করে অন্য অংশ বা নতুন চারা গাছকে বাঁচিয়ে রাখে। বিশেষ করে মাতৃত্বের দৃষ্টান্তে দেখা যায়, যেমন মানুষ সন্তানকে রক্ষা করতে নিজের জীবন বিসর্জন দেয়, তেমনি উদ্ভিদের মধ্যেও বংশরক্ষার জন্য আত্মত্যাগের উদাহরণ পাওয়া যায়। এই সমস্ত সাদৃশ্যের কারণেই লেখক বলেছেন, গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, অর্থাৎ গাছের জীবন মানুষের জীবনের প্রতিচ্ছবি বা প্রতিরূপ। 3-4 প্রশ্নে কি বলেছে, জীবনের ধর্ম কিভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর: লেখক বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের কথা নামক রচনাংশটিতে গাছের জীবনধর্মের আলোচনা সম্পর্কে জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতামত দিয়েছেন। শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন, বিকাশ, বৃদ্ধি ও গতি হল জীবনের ধর্ম, কিন্তু শুকনো ডালের এই বৈশিষ্ট্য নেই। গতি বোঝাতে লেখক লতানো গাছের উদাহরণ দিয়েছেন। বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম, তা বোঝাতে গিয়ে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় উত্তাপ, জল ও মাটির সংস্পর্শে এবং তা থেকে যথাসময়ে চারাগাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে। তুলনামূলকভাবে মানব জীবনেও উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 3-5 প্রশ্নে কি বলেছে, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে জানিয়েছেন, নানা উপায়ে বীজ ছড়িয়ে যায়। পাখিরা ফল খেয়ে দূরদেশে বীজ নিয়ে যায়, ফলে অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে। এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর দেশে ছড়িয়ে পড়ে। শিমুল গাছের ক্ষেত্রে দেখা যায়, যখন গাছের ফল রৌদ্রে ফেটে যায়, তখন বীজ তুলোর সঙ্গে উড়তে থাকে। এইভাবেই দিনরাত্রি দেশদেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে। 3-6 প্রশ্নে কি বলেছে, লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন, তা আলোচনা করো। উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু তার গাছের কথা নামক প্রবন্ধের শুরুতেই বলেছেন, ছেলেবেলায় একা মাঠে বা পাহাড়ে বেড়াতে গেলে সবকিছুই যেন খালি খালি লাগত। যেদিন থেকে লেখক গাছ, পাখি, কীটপতঙ্গকে ভালোবাসতে শিখেছিলেন, সেদিন থেকেই তিনি গাছেদের অনেক কথাই বুঝতে পারেন, আগে যেটা পারতেন না। তিনি বুঝেছিলেন, গাছেরা কথা না বললেও এদেরও একটা জীবন আছে, আমাদের মতো আহার করে এবং দিন দিন বেড়ে ওঠে। মানুষের মতো এদের জীবনেও অভাব, দুঃখ ও কষ্ট আছে। এরপর শিমুল ফল ফেটে উড়তে থাকা তুলো ধরার ঘটনা উল্লেখ করে তিনি ছোটবেলার কথা মনে করেছেন। তিনি যখন বাতাসে ভাসতে থাকা তুলোর পিছনে ছুটোছুটি করতেন, তখন সেগুলো বাতাসের গতিতে এদিক ওদিক চলে যেত। সেগুলোকে হাত বাড়িয়ে ধরা সম্ভব হতো না। এতে লেখকের মধ্যে খেলার আনন্দ খুঁজে পেতেন। এভাবেই লেখক পাঠ্যাংশে তার ছেলেবেলার কথা স্মরণ করেছেন। 3-7 প্রশ্নে কি বলেছে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো। উত্তর: 1 নম্বর, বীজ আম কোন ঋতুতে পাকে? গ্রীষ্ম ঋতু। 2 নম্বর, বীজ লিচু কোন ঋতুতে পাকে? গ্রীষ্ম ঋতু। 3 নম্বর, বীজ তাল কোন ঋতুতে পাকে? বর্ষা ঋতু। 4 নম্বর, বীজ ধান কোন ঋতুতে পাকে? শরৎ ও হেমন্ত ঋতু। 5 নম্বর, বীজ কুল কোন ঋতুতে পাকে? বসন্ত ঋতু। 3-8 প্রশ্নে কি বলেছে,
পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন। বিশ্বপ্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিতে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা প্রবন্ধে গাছেদের জীবন পদ্ধতির ব্যাখ্যা দিয়েছেন। তিনি ছিলেন একাধারে বৈজ্ঞানিক ও দার্শনিক। উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে লেখক চক্ষু আড়ালে পড়ে থাকা একটি বীজের কথা বলেছেন এবং বিশ্ব প্রকৃতিকে লেখক মায়ের সঙ্গে তুলনা করেছেন। মা যেমন সন্তানকে পরম স্নেহে কোলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে, বিশ্ব প্রকৃতিও তেমনি গাছের বীজকে সন্তান স্নেহে কোলে তুলে নেয়। তাকে ধুলো ও মাটি দ্বারা তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করে। সন্তানের মতো বীজকে লালন পালন করে বৃহৎ বৃক্ষে পরিণত করে। এই অংশটিতে লেখক বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বপ্রকৃতি আসলে মায়ের ভূমিকা পালন করে। ৩-৯ প্রশ্নে কি বলেছে, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা? কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো। উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা প্রবন্ধে বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি উল্লেখ করেছেন। প্রতিটি বীজ থেকে গাছ জন্মায় কিনা তা কেউ বলতে পারে না। তার কারণ, কোনো বীজ হয়তো পাথরের ওপর পড়ল, ফলে সেখানে সেই বীজ থেকে অঙ্কুর বের হয় না। বীজ থেকে গাছের জন্মের জন্য প্রয়োজন উপযুক্ত উত্তাপ, জল ও মাটি। যথাযথ উত্তাপ না পেলে অতিরিক্ত ঠান্ডা বা খুব উষ্ণ পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না। অপরদিকে জল শোষণ করে বীজ ফুলে উঠলে তবেই বীজের অঙ্কুরোদ্গম হয়। আর মাটিতে প্রবেশ না করলে অঙ্কুরিত বীজ থেকে গাছ জন্মায় না। ৩-১০ প্রশ্নে কি বলেছে, তখন সব খালি খালি লাগিত? কখনকার অনুভূতির কথা বলা হল? কেন তখন সব খালি খালি লাগত? ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও। উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা প্রবন্ধে লেখক যখন একা একা মাঠ বা পাহাড়ে ঘুরতে যেতেন, তখনকার অনুভূতিকেই তখন সব খালি খালি লাগিত বলা হয়েছে। তখন সব খালি খালি লাগত, কারণ সে সময় লেখক গাছ, পাখি ও কীটপতঙ্গের সঙ্গে কোনো আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারেননি। প্রকৃতির এই জীবজগতের প্রতি তার ভালোবাসা ও বোঝাপড়া তৈরি হয়নি, ফলে চারপাশে প্রাণ থাকা সত্ত্বেও তার কাছে সব শূন্য মনে হতো। পরবর্তীকালে লেখক যখন প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেন এবং বৈজ্ঞানিকভাবে গাছের জীবন নিয়ে গবেষণা করেন, তখন তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তিনি উপলব্ধি করেন যে গাছও জীবন্ত, তারা খাদ্য গ্রহণ করে, বেড়ে ওঠে, দুঃখ কষ্ট অনুভব করে এবং প্রতিক্রিয়া জানায়। এমনকি গাছের মধ্যেও ত্যাগ ও স্নেহের গুণ দেখা যায়। এই উপলব্ধির ফলে লেখকের কাছে প্রকৃতি আর শূন্য মনে হয় না, বরং তা জীবন্ত, অর্থপূর্ণ ও অনুভূতিময় হয়ে ওঠে। তাই তার সেই খালি খালি অনুভূতি ধীরে ধীরে এক গভীর উপলব্ধি ও আনন্দে রূপান্তরিত হয়। ৪-১ প্রশ্নে কি বলেছে, আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম, তখন সব খালি খালি লাগিত? সরল বাক্যে। উত্তর: আগে একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগত। ৪-২ প্রশ্নে কি বলেছে, তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না? সূচক বাক্যে। উত্তর: তাহাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা বুঝিতে অবদ্ধ ছিলাম। ৪-৩ প্রশ্নে কি বলেছে, ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ কষ্ট দেখিতে পাই? জটিল বাক্যে। উত্তর: আমাদের মধ্যে যে অভাব, দুঃখ কষ্ট আছে ইহাদের মধ্যেও তাহা দেখিতে পাই। ৪-৪ প্রশ্নে কি বলেছে, তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ? না সূচক বাক্যে। উত্তর: তোমাদের মধ্যে এমন কেহ নাই যারা শুষ্ক গাছের ডাল দেখো নাই।
4-এর 5 প্রশ্নে কি বলেছে, প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায়? কে বলিতে পারে? প্রশ্ন পরিহার। উত্তর, প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায়, কেহ বলিতে পারে না। 5 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির দল নির্ণয় করো। কীটপতঙ্গ, স্বার্থত্যাগ, বৃক্ষ শিশু, বন জঙ্গল, জনমানব শূন্য, দিনরাত্রি, দেশান্তরে, নিরাপদ। উত্তর, 6 নম্বর প্রশ্ন, নিম্নরেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। 6-এর 1 নম্বর প্রশ্ন, ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। উত্তর, বন্ধুত্ব, কর্মকারকে, শূন্য, বিভক্তি। 6-এর 2 নম্বর প্রশ্ন, আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। উত্তর, ইহার, সম্বন্ধপদে, র, বিভক্তি। 6-এর 3 নম্বর প্রশ্ন, বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। উত্তর, বীজ, কর্মকারকে, শূন্য, বিভক্তি। 6-এর 4 নম্বর প্রশ্ন, মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ, গাছে তাহাও দেখা যায়। উত্তর, গাছে, অধিকরণ কারকে, এ, বিভক্তি। 7 নম্বর প্রশ্ন, সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 7-এর 1 নম্বর প্রশ্ন, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। উত্তর, নিরাপদে, নি, যোগ, আপদে। 7-এর 2 নম্বর প্রশ্ন, অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। উত্তর, অপেক্ষা, অপ, যোগ, ইক্ষা। 7-এর 3 নম্বর প্রশ্ন, এই প্রকারে দিনরাত্রি দেশদেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। উত্তর, দেশান্তরে, দেশ, যোগ, অন্তরে।